লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবারও চলে এলাম থার্ড সাবমিটিভ পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র নিয়ে ক্লাস 6-এর। তো আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় সাবমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রথম স্কুলটা। তো দেখো 210 নম্বর পেজে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। তো তোমাদের বলে রাখি, এবার থেকে তোমাদের ক্লাস 6-এর সমস্ত বিষয়েরই প্রশ্নপত্র সলভ করা হবে, সমস্ত সাবজেক্টে। তো প্রথমে দেখো আমরা পরিবেশ বিজ্ঞানের প্রশ্নোত্তরগুলো সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম স্কুলটা কী বলে দেখি। একের দাগে বলেছে আরামবাগ গার্লস হাই স্কুল। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা সলভ করব। একের দাগে দেখো 10টা এমসিকিউ প্রশ্ন বলেছে। এই 10টার মধ্যে আমরা সবগুলোই করেছি। দেখো কী কী করেছি। প্রথমে বলছে পদার্থ কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তো তোমরা প্রত্যেকে জানো অক্সিজেন এমন একটা গ্যাস যে নিজে জ্বলে না, কাউকে জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে। একটি লব্ধ রাশির মান হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কেন লব্ধ রাশি বলো তো? কারণ দুটো একক নিয়ে তৈরি, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে আয়তন, এই জন্য ঘনত্ব একটা লব্ধ রাশি। প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? চৌম্বক পদার্থ নয় সোনা, অর্থাৎ সোনাকে চুম্বক আকর্ষণ করে না, নিকেল কোবাল্টকে করে। দ্বিতীয় শ্রেণী লিভার নয় কোনটি? কাঁচি। কাঁচি হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার নয়। পাঁচের দাগেটা পদার্থ কোন উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকে না, সেটা হচ্ছে শ্যাওলা। জানো শ্যাওলা যেখানে সেখানে রাস্তাঘাটে হয়, বিশেষ করে তোমাদের পুকুর ঘাটে, স্নানের ঘাটে যে ঘাটগুলো থাকে তাতে হয়। ঢেঁকি শাক এক প্রকার ড্যাশ। ঢেঁকি শাক এক প্রকার হচ্ছে ফান জাতীয় উদ্ভিদ। পরের প্রশ্ন, কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? এখানে অ্যান্সারটা কী হবে? সরাসরি বাচ্চা প্রসব করে চন্দ্রবোড়া। ঠিক আছে, চন্দ্রবোড়া। তিমির চামড়ার নিচে যে পুরুষ চর্বি স্তর থাকে তার নাম হচ্ছে ব্লাবার। চাষের জমি থেকে পাওয়া বজ্র পদার্থের নাম হচ্ছে কি না ডিডিটি। ডিডিটি পুরো নাম তোমরা জানো, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। লাস্ট প্রশ্ন হচ্ছে শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণী চলাফেরার জন্য ড্যাশ থাকে? মাংসল পথ থাকে। এইসব প্রাণীগুলো চলাচলের জন্য কি থাকে? মাংসল পথ। ইতিমধ্যে আমরা 10টা এমসিকিউ প্রশ্ন সলভ করে দিয়েছি, তো তোমরা প্রত্যেকে দেখে নাও সুন্দরভাবে। এরপরে আমরা 2-এর দাগের ড্যাশ পূরণ করবো 6টা। ঠিক আছে, তো 6টা ড্যাশ পূরণ করবো। দেখো 2-এর দাগের একেরটা কি বলেছে যে হিরে অধাতু হলেও তাপের কি সুপরিবাহী। হিরে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে কি বলা হয় না পরিশ্রুত বলা হয়। কি বলা হয় না পরিশ্রুত বলা হয়। মেরুদণ্ডী প্রাণীদের দেহে মাঝ বরাবর যে ভ্রূণ অবস্থায় থাকে তার নাম হচ্ছে কি নোটোকট। নোটোকট বলা হয়। মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে তাকে নোটোকট বলা হয়। আলোর তীব্রতার একক কি? ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে বলা হয় আলোর তীব্রতা একক। 2-5টা বলছে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কি বলে? ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের নাম। জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কোনটা হবে? প্লাস্টিক। প্লাস্টিক হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। এরপর দেখো ঠিক ভুল নির্ণয়। আমরা 3-এর দাগের প্রশ্নগুলো করব। 3-এর দাগে 6টা প্রশ্ন বলেছে ঠিক ভুল নির্ণয়। তো দেখো কি কি বলেছে না প্রথম প্রশ্ন ভূমি। প্রথম প্রশ্ন একটু উপর দিকে চলে গেছে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো ভূমি ও নততলের মাঝে যত কোণ ছোট হবে তত নততলের সুবিধা বেশি। হ্যাঁ ভালো, তো এটা সত্যি কথা। কেন না দেখো এইভাবে দুলে এটা দেখি ছোট, এটা দিয়ে চলতে সুবিধা হবে। আর যদি এরকম থাকে, যদি এরকম উঁচু হয়ে থাকে তখন কিন্তু হাঁটাচলা করতে সমস্যা। ঠিক আছে, যদি কোনো কারণে একটা এরকম ঢালু থাকে, ভালো যেমন সিঁড়িগুলো যদি এরকম খাড়া হয় তাহলে উঠতে পারবে না। তাহলে ভূমি নততলের মধ্যে যত কোণ ছোট হবে তত আমাদের উঠতে সুবিধা। এই জন্য সিঁড়িগুলো যদি ঢালু হয় উঠতে সুবিধা হয়। পরের প্রশ্ন কি বলছে দেখো সোডিয়ামের চিহ্ন কে? না কে হচ্ছে পটাশিয়ামের চিহ্ন। সোডিয়ামের সঠিক উত্তর সোডিয়ামের চিহ্ন কী হবে? Na। পাই এর মান 3.14। এটা একদম সত্য, কারণ পাই মান কত না 22/7। 22কে 7 দিয়ে ভাগ করবে, তোমরা এই 3.14 পেয়ে যাবে। তিমির চোখে যে থাকে রেটিনায় যে ট্যাপেটাম লুসিডা নামক বস্তু থাকে, এটা বলে তিমির চোখে রেটিনা ট্যাপেটাম লুসিডা নামক বস্তু না, এটা হচ্ছে বাঘের চোখে থাকে। এই জন্য রাত্রে বাঘের চোখ জ্বলে। এটা ভুল উত্তর, তিমির চোখে হবে না, হবে বাঘের চোখে। 5 থেকে এটা একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শ্রেণীবিন্যাস দেখা যায়। একদম সঠিক কথা। একবীজপত্রী উদ্ভিদে সমান্তরাল অর্থাৎ ধান গাছের সমান্তরাল শ্রেণীবিন্যাস দেখা যায়। শ্রীহস এক ধরনের মাছ। হ্যাঁ, এক ধরনের সামুদ্রিক মাছ যেটা সমুদ্রে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো 4-এর দাগেরগুলো। 4-এর দাগে ছোট প্রশ্ন 10টা বলেছে, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আমরা করব। 1-এর দাগে ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হচ্ছে
PCl5কে বলা হয় ফসফরাস পেন্টাক্লোরাইড। একটি মিশ্র ধাতুর উদাহরণ কী হবে বলো তো? না পিতল, কারণ পিতল তামা দস্তা নিয়ে তৈরি, এই জন্য একে মিশ্র ধাতু বলা হয়। পরের প্রশ্ন কি বলছে দেখো, যে যান্ত্রিক শক্তি তাপশক্তি রূপান্তর একটা উদাহরণ দাও। যান্ত্রিক শক্তি তাপশক্তি রূপান্তরের উদাহরণ কী বলে? ইলেকট্রিক ইস্ত্রি হচ্ছে যন্ত্র, এটা তাপশক্তি রূপান্তরিত হয়, তবেই ইস্ত্রিটা ভালোভাবে হয় তাপ উৎপন্ন হলে। তারপরে বলছে দেখো শক্তি নিত্যতা সূত্র, এখানে নেবে শক্তিকে সৃষ্টি ও ধ্বংস করা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে শক্তিকে সৃষ্টি ও ধ্বংস করা যায় না। আমি শেষে দেখাচ্ছি নিত্যতা সূত্রটা ভালো করে। 5টা বলছে তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? না মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তনটা মাপা হয়, মাপনী চোঙের সাহায্যে। পরে 6 দাগের প্রশ্ন বলেছে দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হবে কি অক্সানোমিটার, ঠিক আছে, এখানে আনসারটা দেখছে অক্সানোমিটার। আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য কি? চিংড়ি কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। পরেরটা ছোলার বীজপত্রের সংখ্যা কত? ছোলার বীজে কয়টি বীজপত্র থাকে? না 2টি বীজপত্র থাকে, ছোলা খুলে দিলে 2টো চলে যাবে। পরেরটা 9টা বলছে একটি জটিল যন্ত্রের নাম কি? কম্পিউটার, অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে তৈরি। হাতির একটি মজার অঙ্গের নাম কি হবে? না দাঁত। হাতির মজার অঙ্গটা কোনটা? না দাঁত। এরপর দেখো 5 দাগের প্রশ্নগুলো বলেছে 2 নম্বরের 10টা, অর্থাৎ 20 নম্বরে 5 দাগের প্রথমটা হচ্ছে তোমার হাত কোন শ্রেণীর লিভার? এর আলম্ব কত? আমার হাত হচ্ছে 3য় শ্রেণীর লিভার। আলম্বটা কোনটা দেখো? এক সাইডে থাকে, বল মাঝখানে থাকে এবং বাধা এই সাইডে থাকে, ঠিক আছে। 3য় শ্রেণীর লিভার হাত দেখবে, বলটা মাঝখানে থাকে এবং আলম্ব এক সাইডে থাকে, ঠিক আছে, এই যে এ বিন্দু হচ্ছে আলম্ব। জাঁ-আরি ফাবা ও কার্ল ফন ফিশ যে প্রাণীদের নিয়ে কাজ করেছে তাদের নাম। জাঁ-আরি ফাবা হচ্ছে শুয়োপোকাকে নিয়ে গবেষণা করেছেন এবং কার্ল ফন ফিশ হচ্ছে মৌমাছিকে নিয়ে, ঠিক আছে। এই কার্ল ফন ফিশটা বেশি দেয়, মৌমাছিকে নিয়ে এই বিজ্ঞানটা গবেষণা করেন, ঠিক আছে। এরপরে দেখো আমরা 5 দাগে 2 3 করবো, 10টা প্রশ্ন দিয়েছে। জলের সংকেত থেকে কী জানা যায়? জলের সংকেত হচ্ছে H2O, থেকে জানা যায় হাইড্রোজেন পরমাণু দুটো, হাইড্রোজেনে একটা অণু আছে এবং অক্সিজেনে একটা পরমাণু দিয়ে গঠিত। হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দিয়ে জলটা গঠিত, ঠিক আছে। এরপরটা বলছে তার আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? তো এই প্রশ্নের উত্তরটা এইখানে দেখো দেওয়া আছে, যে ফ্রান্সে প্যারিস শহরে 1889 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থা 0 ডিগ্রি সি তাপমাত্রায় রাখা প্লাটিনাম 90% এবং ইউরেনিয়াম 10%-এর সংকর ধাতু তৈরি করে একটি দ্বন্দ্বের দুপ্রান্তে মাঝ বরাবর দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলা হয়, ঠিক আছে, আন্তর্জাতিক প্রমাণ মিটার বলা হয়। তারপরে দেখো যে খাদ্য শৃঙ্খলে একটা পূরণ করতে বলেছে ড্যাশ পূরণ, যেটা হচ্ছে সবুজ উদ্ভিদ দিয়েছে, ঠিক আছে। খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছ তোমরা 5 দাগের প্রশ্নটা। খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ দিয়েছে এবং ড্যাশ পূরণ দিয়ে ফড়িংকে খায় ব্যাঙকে খায় সাপকে খায় ময়ূর, এটা একটা খাদ্য শৃঙ্খল। তারপরে ঘর্ষণের ফলে বস্তু ক্ষয় হয়, একটি উদাহরণ দাও। যেমন করাত দিয়ে গাছ কাটলে ঘর্ষণের ফলে ক্ষয় হয়, বস্তুটা ক্ষয় হয়। করাত দিয়ে যদি গাছ কাটি তাহলে বস্তুটা ক্ষয়ে কেটে যায়। প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি মেরুদণ্ডী কোনটি অমেরুদণ্ডী পৃথক করো। দেখো এখানে ব্যাঙ এবং পাখি এই দুটো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর তারা মাছ আর চিংড়ি এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, এগুলো মেরুদণ্ড নেই। পরের প্রশ্নটা কোনটা দেখো, না প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে একবীজপত্রী দ্বিবীজপত্রী। দেখো ধান হচ্ছে একবীজপত্রী এবং ভুট্টা হচ্ছে একবীজপত্রী, কুমড়ো দ্বিবীজপত্রী, চিনে বাদামও দ্বিবীজপত্রী, ঠিক আছে, এগুলো দ্বিবীজপত্রী। তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বজ্র পদার্থকে আবার কাজে লাগাতে পারো? না আমরা বজ্র পদার্থকে কাজে লাগানো বলে আমরা যদি গোবরকে ব্যবহার করি, তাই না, গোবর একটা বজ্র পদার্থ, এটা আমি লিখিনি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো না আমরা যদি গোবরকে ব্যবহার করি, গোবর তো বজ্র পদার্থ, তো তাকে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সার হিসাবে আবার নতুন একটা কাজ করতে পারি। তো এই জন্য এখানে লিখবে একটা গোবর একটা বজ্র পদার্থ, যেটাকে আমরা কোথাও চাষের জমি থেকে তুলে সেটা কোনো গোলাপ গাছের বা ফুল গাছের গোড়ায় দিলে সেক্ষেত্রে কাজ হয়। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে মশার জীবনচক্রের দশাগুলির নাম কি? 4টে দশা দেখো এখানে, দেখো গোবরকে ফুল গাছের সার হিসাবে দেবো, এই যে যেটা দেওয়া আছে বজ্র পদার্থ কী লাগাবে। মশার জীবনের 4টি দশা কি? ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। দেখো এখানে দেওয়া আছে 4টে দশা, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মশার জীবনচক্রে। পাথুরে চুনে কি মূলে পরমাণু দিয়ে গঠিত? থাকো পাথুরে চুনের সংকেত হচ্ছে কি? না CaO, ক্যালসিয়াম অক্সাইড।
তাহলে ক্যালসিয়াম থাকবে এবং অক্সিজেন থাকবে, একটা করে পরমাণু থাকবে, ক্যালসিয়াম একটা পরমাণু এবং অক্সিজেন একটা পরমাণু থাকবে। এরপরে দেখো 6 দাগের প্রশ্ন বলেছে, জল সমেত বালতিকে ওপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তি যোগান হয় এবং ঝড়ের বাড়ির ছাউনি উড়ে যায় কেন? ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখো এখানে করেছি যে এই যে দেখো, জল সমেত বালতিকে আমরা যদি উপরে তুলি কী জাতীয় শক্তি, এটা মনে রাখবে স্থিতিশক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, কী শক্তি উৎপন্ন হয় না, স্থিতিশক্তি, যে লেখা আছে দেখো, স্থিতিশক্তি উৎপন্ন হয়। ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যায় কেন? 6 দাগের 1 প্রশ্ন। তো দেখো না, ঝড়ের সময় বায়ুর প্রচণ্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয়, যার ফলে তার কাজ করার সামর্থ্য অর্জন করে। বায়ুর গতিশক্তির প্রভাবেই ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যায়, ঘরবাড়ি ভেঙে পড়ে যায়, গাছপালা ভেঙে যায়। এক্ষেত্রে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এর পরের প্রশ্ন ছিল কি দেখো না, উই পোকাদের প্রধান খাদ্য কি? উত্তর হবে সেলুলোজ। এই খাবার কিভাবে তারা হজম করে? তো এখানে দেখো উই পোকাদের খাবার কি, দেখো গাছের কাঠের অংশটাকে সেলুলোজ বলা হয়। উই পোকা কাঠের অংশ থেকে থাকা সেলুলোজ আমার শর্করা হজম করতে পারে না, এর জন্য এরা এক প্রকার প্রোটোজোয়ার উপর নির্ভর করে, যেটা আছে ট্রাইকোনিম্ফ নামক এই প্রোটোজোয়া উই পোকার পুষ্টিনালীতে বাস করে এবং সেলুলোজ পরিপাকীয় উৎসেচক ক্ষরণ করে এবং খাদ্য হজম করতে সাহায্য করে। এটা হচ্ছে উই পোকাদের প্রধান খাদ্য। তারপর দেখো আমি প্রশ্নগুলো আলোচনা করে দিই। বলেছে বজ্র পদার্থের ফোড়ার পদ্ধতি, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটা বজ্র, ধাতু অধাতুর পার্থক্য। ঠিক আছে, তো তারপরে দেখো আমরা পড়বো বজ্র পদার্থের ফোড়ার পদ্ধতিটা। দেখো এখানে ফোড়ার বলতে যেখানে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ, এই 4টে পদ্ধতিকে বুঝিয়েছে। এই 4টে পদ্ধতিটাই হচ্ছে ফোড়ার পদ্ধতি। তো এখানে দেওয়া আছে দেখো, কমিয়ে আনা বজ্র পদার্থকে, সেগুলোকে ব্যবহার কমিয়ে দেওয়া, আবার কাজে লাগানো, যেমন চটের ব্যাগ, তাই না, রিচার্জেবল ব্যাটারি, ফল, এগুলো কাজে লাগানো। পুনর্ব্যবহার ফেলে দেওয়া বজ্র পদার্থ আবার নতুন করে, যেমন প্লাস্টিকের খেলনা, লোহার তৈরি বজ্র, কাঁচ, এগুলো কাগজ। প্রত্যাখ্যান করা, পরিবেশে সুস্থ রোগমুক্ত রাখতে কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত না, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের বোতল প্রভৃতি, এগুলোকে কী করতে হবে? রিফিউজ করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে থাকা বজ্র পদার্থগুলোর নাম দেখো এখানে, রক্ত মাখানো তুলো, নোংরা ব্যান্ডেজ, ভাঙা ছুরি, সেলাইনের বোতল, রবার, নোংরা কাপড়, ওষুধ, সিরিঞ্জ। পরের প্রশ্ন ছিল দেখো, ধাতু ও ধাতুর মধ্যে পার্থক্য। তোমরা এতগুলো তোমাদের করা 10টা পার্থক্য দেওয়া আছে, 10টা করার দরকার নেই, তোমরা এর মধ্যে যে কোনো 4টে কি 5টা করলেই হয়ে যাবে। তো প্রথম দেখো, ধাতু দৃঢ় হয়, শক্ত, আর অধাতু হালকা নমনীয়। ধাতুর উজ্জ্বলতা আছে, অধাতুর উজ্জ্বলতা নেই। ধাতু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এর কম। এরকম করে তোমরা যে কোনো 3টে 4টে এখান থেকে দিয়ে দেবে, আমি আর ব্যাখ্যা করছি না বেশি। এর পরের প্রশ্ন বলেছে দেখো না, প্রথম শ্রেণীর লিভারে, আমি প্রশ্নগুলো আর একবার দেখাই কী কী প্রশ্ন দিয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো 3টে প্রশ্ন। প্রথম শ্রেণীর লিভারে চিত্র অঙ্কন করে বল বাধা আলম্ব চিহ্নিত করো। অপুষ্প উদ্ভিদের ভাগ, ওজন কাকে বলে, এসআইতে ওজনের একক, এবং ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে করেছি, এই দেখো প্রথম শ্রেণীর লিভারে বল, আলম্ব, বাধা। বলটা হচ্ছে এক সাইডে থাকবে, মাঝখানে আলম্ব থাকবে, বাধা আছে এটা, যেমন নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, সাধারণ তুলা, ঢেঁকি, শিশো, এগুলো হচ্ছে কি না প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে করবে, যান্ত্রিক সুবিধাও দেওয়া আছে। এবারে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ। ঠিক আছে, শ্রেণীবিভাগ করতে বলেছে। উদ্ভিদ রাজ্যকে টোটাল দুভাগে ভাগ করা, একটা আছে অপুষ্প, একটা আছে সপুষ্প। যেমন শৈবাল, অপুষ্পের মধ্যে শৈবাল, মস বর্গীয়, ফার্ম বর্গীয়, আর সপুষ্পের মধ্যে হচ্ছে গুপ্তজীবী, দ্বিবীজপত্রী আর ব্যক্তজীবী। দেখো ব্যক্তজীবী, গুপ্তজীবী, একে আবার গুপ্তজীবীকে দুবার, একটা একবীজপত্রী, দুবীজপত্রী। আর এখানে শৈবালের উদাহরণ স্পাইরোগাইরা, মস বর্গীয় হচ্ছে রিক্সিয়া, ফার্ম বর্গীয় হচ্ছে মার্সিলিয়া, গুপ্তবীজী হচ্ছে দেখো একবীজপত্রী হচ্ছে মটর গাছ, আর দ্বিবীজপত্রী হচ্ছে ভুট্টা, একবীজপত্রী ভুট্টা, দ্বিবীজপত্রী মটর, ছোলা, বাদাম, এগুলো। পরের প্রশ্ন কী বলছে দেখো, ওজন কাকে বলে, আর ওজন এসআইতে ওজনের একক কী, আর ওজন পরিমাপ করে কোন যন্ত্রের সাহায্যে। কোনো বস্তুকে পৃথিবী যে বলের দ্বারা তাকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। ওজন এক ধরনের বল, তাই ওজনের একক নিউটন। নিউটন বলতে পারো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে পারো, মানে বলের একক যা, ওজনের একক তা নিউটন। বস্তুর ওজন ডব্লিউ সমান বস্তুর ভর ইন্টু ওই স্থানে অভিকর্ষ ত্বরণ। অবস্থানে পরিবর্তনের সাথে বস্তুর ভরে কোনো পরিবর্তন হয় না। পরে লাস্ট প্রশ্ন বলেছিল, ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, না স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয়।
তো ইতিমধ্যে আমরা পরিবেশ বিজ্ঞানের সমস্ত প্রশ্নগুলো সলভ করে ফেললাম। তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে কমেন্টে লেখো, যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি এর পিডিএফ পেতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ফ্রি পিডিএফ, তার জন্য কোনো চার্জ কাটবো না, তার জন্য ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে 2 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা।